আমরা কি আরো কিছুক্ষণ ওয়েট করবো নাকি শুরু করে দিব? আমি ভাই, সালাম আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। আমরা কি শুরু করবো নাকি আরো কিছুক্ষণ ওয়েট করবো বাকিরা আসে কিনা তাদের জন্য? 1 মিনিট মতো দেখা যাক। আচ্ছা, আমরা তাহলে আলোচনা শুরু করি যেহেতু 6 জনই আসছেন। জি ভাই, শুরু করি। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে মানে লাস্ট আলোচনা যেখানে শেষ করেছি সেটা হচ্ছে আহ সিটিজেনশিপ সম্পর্কে কথা বলতেছিলাম, যে আগেকার সময় যেসব রাষ্ট্র ছিল সেখানে আপনার কিন্তু কোনো সিটিজেনশিপ ধারণা ছিল না। আপনি চাইলে বাংলাদেশে থাকলে বাংলাদেশে থাকতেন, যদি জমিদাররা থাকতো জমিদারদেরকে কর দিতেন। এই বাংলাদেশে হয়তো কিছু আইন ছিল, সেই আইন মেনে চললেই শেষ। আবার যদি আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যান কিংবা হচ্ছে অটোম্যান যেসব জায়গা ছিল সেখানে চলে যান, সেখানেও সেম জিনিস। আপনি সেখান থেকে যদি ইউরোপে যান, ইউরোপে গেলে আপনার জাস্ট কর দেওয়া লাগতো হয়তো এইরকম। বাট এখন কিন্তু এই জিনিসটা নাই। এখন আপনি যদি আহ বাংলাদেশ সিটিজেনশিপ হন, বাংলাদেশের রাষ্ট্রে আপনার উপর কিছু আহ মানে অধিকার আছে। আপনার তো অধিকার নাই, রাষ্ট্র চাইলে আপনার উপর ইয়া করতে পারে। রাষ্ট্র বলে যে আপনারও কিছু রাষ্ট্রের উপর দায়িত্ব আছে বা মানে অধিকার আছে, যেটা মূলত আসলে কাগজ ও কলমে বা বাস্তবিক আসলে কোনো কিছু নাই। রাষ্ট্র চাইলে অস্বীকার করতে পারে, আপনি কিছু করার থাকবে না এখানে। তো এই জিনিসটা মূলত এখানে সিটিজেনশিপ নিয়ে যিনি যে আছে, এটা আমি একই আগে চলে আসছে। সিটিজেনশিপ নিয়ে যে কথাটা বলছে সেখানে হচ্ছে ছিল যে উই টেক ইট ফর গ্রান্টেড দ্যাট নো ওয়ান ক্যান লিভ আউটসাইড, যে আমরা মনে করি যে নাগরিকত্বের বাইরে আসলে কেউ থাকতে পারে না। যে কেউ আসলে নাগরিকত্ব বাইরে কোন রাষ্ট্রের নাগরিক হওয়া ছাড়া কোন জায়গায় আসলে থাকতে পারে না। যে এখানে আসলে কোনো এমন জিনিস নাই যেখানে আপনি কোনো কিছু কোনো রাষ্ট্রের নাগরিক হওয়া ছাড়া থাকতে পারবেন। বাট এটা যদি আপনি আসলে আগে চিন্তা করতেন তাহলে কিন্তু দেখতেন যে মানুষ কোনো রাষ্ট্রের নাগরিক ছিলই না। তারা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্কিত হওয়া ছাড়াই বেঁচে ছিল গত 1200 কিংবা হাজার হাজার বছর ধরে। তো এটাই হচ্ছে মূলত হাল্লাক পরিচয় করেছেন যে আধুনিক যে রাষ্ট্রের ধারণা বা নাগরিকত্বের ধারণা, এটা ছিল কি ইউরোপিয়ান একটা কনসেপ্ট। এবং আপনি যদি এটাকে ইসলামের সাথে মিলাতে চান, ইসলামিক রাষ্ট্র কিংবা ইসলামিক নাগরিক বানাতে চান, তখন এই ধারণাটা কি হয়ে যায়? এটা আসলে অসম্ভব একটা ধারণা। এটাই মূলত তিনি বুঝাইতে চাইতেছেন। মুসলিম শাসন ছিল, মুসলিম গভর্নেন্স ছিল, ইমারা ছিল, সালতানাত ছিল, খিলাফা ছিল, কিন্তু সেগুলি কি ছিল না? সেগুলি আধুনিক মডার্ন স্টেট ছিল না বা জাতি রাষ্ট্র ছিল না, যে এটা কি একটা একটা আপনার একটা বর্ডার থাকবে, আপনার একটা আলাদা নাগরিক থাকবে। আপনি বাংলাদেশি হইলে আপনি বাংলাদেশি, বাংলাদেশ সবার আগে, আগে বাংলাদেশ এরকম স্লোগান দিবেন। যে আপনার পাশে যদি রোহিঙ্গারা মারাও যায় না খায়া, আপনার আহ, তারপর আপনার বাংলাদেশি মানুষ নিয়ে আপনার কর্তব্য আগে। এইসব জিনিসের যেসব ধারণা, এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, ট্রাইবালিজম ছিল বা মানে কি বলা যায় আসাবিয়ার টাইপ কিছু ছিল, জাতীয়তাবাদ ছিল। জাতীয়তাবাদ অন্য
ইয়াতে ছিল যে বংশগত জাতীয়তাবাদ কিন্তু বা আঞ্চলিক জাতীয়তাবাদ, বাট নাগরিক একটা রাষ্ট্রের যে রাষ্ট্র মহান কিংবা রাষ্ট্রে পবিত্র, সংবিধান পবিত্র, এই টাইপ কোনো কিছু জিনিসপত্র আগে কখনো ছিল না। এটা খুবই একটা আধুনিক বিষয়, একটা ইউরোপীয় বিষয়, এবং এটা ইউরোপের ইতিহাসের সাথে সম্পর্কিত। এটাকে যখন আমরা মুসলিমদের ইতিহাসে আনতে চাই তখনই মূলত সমস্যাটা বাধে। এবং এটাই হচ্ছে তার ফুল বইয়ের মূল আর্গুমেন্ট, যেটা আমরা বললাম যে মুসলিম স্টেট, একটা ইসলামিক স্টেট সম্ভব না, কিন্তু মুসলিমরা 1200 বছর শাসন করছে। মুসলিমরা কখনো ইসলামিক স্টেট কি, এই যে জাতি রাষ্ট্র হিসেবে কখনো শাসন করে নাই, কিন্তু তারা কিভাবে শাসন করছে, তারা তাদের নিজস্ব যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাষ্ট্র পরিচালনার মেথড ছিল, ওই পরিচালনার মেথড হিসেবে হচ্ছে তারা ইয়া করছে। এটা ছিল হচ্ছে তার প্রথম অংশের যেসব আলোচনা। এর পাশাপাশি তিনি আরো কিছু আলোচনা করছে, এবং এটা মূলত যখন আমরা আলোচনাগুলি পড়ি তখন আসলে বুঝতে পারি কেন হচ্ছে ওয়েল হাল্লাক এই জিনিসটা আলোচনা করছেন। কারণ এর পরই হচ্ছে আমরা একটা বড়সড় একটা ধাক্কা খাবো ওয়েল হাল্লাককে এই নিয়ে। তো ওইটার জন্য আশা করি আপনারা রেডি থাকবেন। আচ্ছা, তো তিনি পরবর্তীতে যে আলোচনাটা করছেন যে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক ক্ষমতা, শাসন ব্যবস্থা আর একটা মডার্ন স্টেট বা জাতি রাষ্ট্রের ভিতর, সেটা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থায় যে কোনো আইন তৈরি হয়েছে মোরাল কসমোলজির উপর ভিত্তি করে। অন্যদিকে আহ একটা জাতি রাষ্ট্রে মূলত আইনগুলি তৈরি আসে কিসের থেকে, লিগ্যাল পজিটিভিজম থেকে চলে আসে। তো আমাদের সাথে সম্ভবত যে একজন বলছেন যে অ্যাডভোকেট রয়েছেন, আহ, উনি হয়তো লিগ্যাল পজিটিভিজম এই বিষয়গুলো আরো আমাদের থেকে আরো ভালো বলতে পারবেন ইনশাল্লাহ। তো আলোচনার পরবর্তীতে এইসব নিয়ে হচ্ছে আলোচনা করতে পারবেন চাইলে। তো মোরাল কসমোলজি বলতে তিনি আসলে যে জিনিসটা বুঝাইতেছে যে দেখেন, মুসলিমদের ভিতর যেসব আইন এসেছে কিনা তার প্রত্যেকটা একটা নৈতিকতার একটা ভিত্তি ছিল, বা মৌলিক মোরালিটি বা এথিক্সের একটা ভিত্তি ছিল। সে কিন্তু কখনো বলে না, ঠিক আছে আপনি এটা নিয়ে যুক্তি করতে পারেন যে মুসলিমদের মোরালিটি ভুল ছিল, হয়তো একটা কাফির যুক্তি মানে যুক্তি দিতে পারে যে মুসলিমদের যে মোরালিটিটা ছিল বা নৈতিকতা ছিল এটা ভুল ছিল। বাট দিন শেষে কি ছিল, দিন শেষে মুসলিমরা বলতো কি আমার নৈতিকতা এটা, ভুল হোক কিংবা সঠিক হোক, এটা কাফেরদের হিসাবে বলতেছি, ভুল হোক কিংবা সঠিক হোক, কিন্তু কিন্তু কি করতেছি আমি, আমি আমার নৈতিকতার উপর আইন তৈরি করতেছি। নৈতিকতার উপর ভিত্তি করে শারীর যেসব, শারীর যে মোরালিটি আছে বা শারিয়ার কারণে যেসব নৈতিকতা আছে, সেই নৈতিকতার উপর ভিত্তি করে আমি আইন তৈরি করতেছি। ঠিক আছে। অন্যদিকে লিগ্যাল পজিটিভিজম কি বলতেছে, জাতিরাষ্ট্র বলতেছে যে জাতিরাষ্ট্রের যে ক্ষমতা প্রণয়ন করা বা ক্ষমতা প্রয়োগ করার বা তৈরি করার যে ক্ষমতা আছে, এটা পুরোপুরি কার আছে, রাষ্ট্রের আছে। একটা সোভরেন্টি যেহেতু তার আছে বা তার যেহেতু সার্বভৌমত্ব আছে, সে চাইলেই ক্ষমতা তৈরি করতে পারে। এখানে কোনো ধরনের মোরালিটি কিংবা কোনো ধরনের নৈতিকতার কোনো কিছু নাই। নৈতিকতার, নৈতিক হওয়া লাগবে না আইন। একটা সোভরেন অথরিটি কিংবা একটা সার্বভৌমত্ব থাকা অথরিটি চাইলেই আইন প্রয়োগ করতে পারবে। আপনার উপর যেহেতু আমার সার্বভৌমত্ব আছে, মানে আপনার উপর যেহেতু আমার অধিকার আছে, রাষ্ট্রের অধিকার আছে আপনার উপর, চাইলেই রাষ্ট্র কি করতে পারে, আপনার উপর একটা আইন প্রয়োগ করে ফেলতে পারে। এর প্রতি, এর এখানে কোনো ধরনের নৈতিক কোনো ধরনের প্রশ্ন থাকা যাবে না, এটা কি নৈতিক নাকি অনৈতিক, এখানে কোনো ধরনের এই নিয়ে আলোচনা নাই। নৈতিকতার আলোচনা কোথায় আছে, ইসলামিক যেসব ইয়াতে আছে, প্যারাডাইম আছে, সেটাই আলোচনা আছে, এবং খ্রিস্টান প্যারাডাইম আছে। তিনি বলতে চাইতেছে যত ধরনের রিলিজিয়ন আছে সেখানে এইসব আলোচনা আছে, কিন্তু মডার্ন জাতি রাষ্ট্রে নাই। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তার সেকেন্ড পয়েন্ট, আমরা যে জিনিসটা বলতেছিলাম যে ইসলামিক ইয়াতে যে মোরাল যে জিনিসটা মানে যে জিনিসটা তৈরি দিচ্ছে, মোরালিটি তৈরি হোক কিংবা এথিক্স তৈরি হোক কিংবা আইন তৈরি হোক, যা কিছু আসে না কেনা, এগুলি কিসের 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 উপর ভিত্তি করে, এগুলি ছিল সামষ্টিক একটা রেজাল্ট বা সামষ্টিক একটা ফলাফল। কাদের, স্কলার্সদের, আইনজীবীদের বা কিংবা হচ্ছে কাজীদের, ইমামদের, ওলামাদের, তারপর হচ্ছে আহ যেসব ইয়া আছে সংস্কৃতি আছে, তারপর হচ্ছে টেক্সট আছে, নস, কোরআন এবং সুন্নাহর যেসব নস আছে, হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এগুলোর উপর ভিত্তি করে। এর পাশাপাশি কি, যুক্তি, লজিক্যাল রিজনিং, এর পাশাপাশি শাসকের উপর ভিত্তি করে সবার একটা বলা যায় কি, আহ যখন সবাই মিলে একটা সামষ্টিবদ্ধভাবে একটা জিনিস তৈরি করে, এটা হচ্ছে আমাদের মুসলিম ল বা ইসলামিক ল। অন্যদিকে আপনি যদি দেখেন যে জাতিরাষ্ট্র মূলত ইয়া আছে কি, জাতিরাষ্ট্রের ক্ষমতা তৈরি করার কিংবা প্রয়োগ করার একমাত্র ক্ষমতা আছে রাষ্ট্রের। এবং এই রাষ্ট্রটা কিভাবে মানে এই জিনিসটা ইয়ে করে, রাষ্ট্র তো ক্ষমতা তৈরি করতে পারে না। রাষ্ট্র এই ক্ষমতাটা দেয় লেজিসলেটিভ বিভাগের কাছে, বা হচ্ছে আমরা যেটাকে বলি পার্লামেন্টের কাছে। পার্লামেন্ট চাইলে আইন তৈরি করে। পার্লামেন্টে যে 300 জন আছে, এখানে কোনো ধরনের মোরালিটি মোরালিটি জায়গা নেই, কোনো নৈতিকতার জায়গা নেই। 300 জন যেটা ডিসাইড করবে
তারাই মূলত আইন তৈরি করবে, আইন প্রয়োগ করবে, এবং আইন মানে যা কি আছে পরবর্তীতে সবকিছু হচ্ছে তারা নির্ধারিত করবে। এখানে অন্য কেউ অন্য কোনো বিষয় নেই, এখানে কোনো ধরনের টেক্সচুয়াল বেসিস নাই, কোরআন সুন্নাহর কোনো বেসিস নেই যে আপনি একটা ডিভাইন জিনিস ইয়া করবেন। এখানে কোনো সংস্কৃতির কোনো বিষয় নেই। হ্যাঁ, অনেকে ধরে সংস্কৃতিকে লয়ের সোর্স অফ ল হিসেবে ধরে, বাট কিন্তু এখানে কিন্তু ইয়া না, ধরেন এটা কি বাধ্যকতা নাই যে এটাকে বলে, বা কোনো ধরনের অব্লিগেশন নাই। সে চাইলেই সংস্কৃতি বা কালচারের বাইরে থেকে একটা আইন প্রয়োগ করতে পারে। যেমন আমাদের এখন যে এলজিবিটি কিউ যেসব আইনগুলি প্রয়োগ হইতেছে, বাংলাদেশে কোনো আজ পর্যন্ত 1400 বছর যেটাই হোক, হিন্দু, তো হিন্দু কালচারও কখনো এলজিবিটি কিউ কোনো কিছু ছিল না, মুসলিম কালচারও ছিল না, খ্রিস্টান কালচারও ছিল না, মিশনারি যেসব ছিল, ঠাস করে এসে এলজিবিটি কিউ ল নিয়ে এখন আমাদের মানে ঝামেলা করতে আসছে। তো এটা কিসের এই যে তারা যে জিনিসটা করার অধিকার তারা কিসের উপর পাইছে, এই যে এই জিনিসটা থেকে, যে তারা চাইলে কোনো ধরনের নৈতিকতাহীন, কোনো ধরনের কালচারহীন, কোনো ধরনের স্কলার্স কিংবা টেক্সচুয়াল বেসিস কোনো কিছু থাকা লাগবে না, তারা চাইলে একটা আইন প্রয়োগ করতে পারে, এবং এটা তাদের ক্ষমতা আছে। এখন পরবর্তী ঝামেলা টামেলা হয় কিনা এগুলো হচ্ছে প্রাগমেটিজম বা বাস্তব যেসব সমস্যা এগুলির উপর, বাট থিওরিটিক্যালি তাদের এই জিনিসটার ক্ষমতা আছে। এটা হচ্ছে মূলত হালাক যে জিনিসটা বোঝাতে চাইছে। এখন লাস্টে যে জিনিসটা আমি বলতে চাইতেছি বা হাল্লাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ইসলামিক স্টেট বা ইসলামিক স্টেট না, ইসলামিক গভর্নেন্স। উনি এটাকে গভর্নেন্স বলতেছে বা ইসলামিক শাসন বলতেছে। মুসলিম শাসন একটা মানুষের এফোর্ট ছিল, মানুষের সবার মিলেমিশে একটা থাকার একটা ফলাফল ছিল। সবাই যেহেতু মিলেমিশে থাকছে, তখন এটা একটা শাসন তৈরি হয়, তখন একটা শাসন ব্যবস্থা তৈরি হয়, তখন একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়। অন্য এবং মুসলিম যে শাসন ব্যবস্থা ছিল, এটা ছিল প্রো পিপল বা মানুষ সেন্ট্রিক ছিল, পিপল সেন্ট্রিক ছিল। মানুষের ভালো এইসব দিকে তারা খেয়াল রাখতো। অন্যদিকে মডার্ন স্টেট হচ্ছে একটা এন্টি হিউম্যান এন্টিটি। এন্টি হিউম্যান কি জন্য? স্টেট চাইলে মানুষের উপর যে কোনো ধরনের কর্তৃত্ব জাহির করতে পারে, যে কোনো কিছু করতে পারে, এবং মানুষের এখানে স্টেটের নাগরিকের এখানে কোনো ধরনের অধিকার নাই। স্টেট যে অধিকার দিছে, স্টেট যদি অধিকার দেয় যে আপনার হিউম্যান রাইটস আছে, তখনই আপনি হিউম্যান রাইটস পাবেন। স্টেট যদি আপনার হিউম্যান রাইটস না দেয়, আপনার হিউম্যান রাইটস নাই। এটা হচ্ছে সমস্যা। তো স্টেট এখানে একটা এন্টি হিউম্যান এন্টিটি বা একটা মানুষের বিরুদ্ধে একটা সত্তা হিসেবে কাজ করে। এটা হচ্ছে আপনার ওয়েল হাল্লাকের একটা আর্গুমেন্ট ছিল যে স্টেট, এটা হচ্ছে একটা ইসলামিক গভর্নেন্স বা ইসলামিক শাসন ব্যবস্থা আর মডার্ন স্টেটের একটা ডিফারেন্স। তো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা বইয়ের যেসব আলোচনা ছিল, হাল্লাকের যেসব দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আলোচনা করার চেষ্টা করছি। হয়তো আমরা কিছু আমাদের কথাবার্তায় এনেছি, আমাদের কিছু কনটেক্সট আনছি, কিছু আহ ব্যাখ্যা করছি, কিন্তু আমরা যতটুকু চেষ্টা করছি সবগুলো ছিল কি হাল্লাক কি বলতেছে এগুলির উপর। এখন আমরা চাচ্ছি কি যে হাল্লাক যেসব আইডিয়া গুলি দিছে সেটার একটা অ্যানালিসিস করি। আচ্ছা, যে হাল্লাক তো অনেক যুক্তি দিছে, এই যুক্তিগুলো আসলে কতটুকু ঠিক আছে? আচ্ছা, প্রথম যে সমস্যাটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমে এ, একটু উম, প্রশ্ন করি যে আমরা যে হাল্লাক নিয়ে এতক্ষণ ধরে কথাবার্তা বললাম, যে ওনার কি কোনো আইডিয়া নিয়ে আমাদের আহ আমরা সবাই বুঝতে পারতেছি কিনা, কিংবা কোনো প্রশ্ন আছে কিংবা কিংবা কোনো মন্তব্য আছে কিনা। যে এতক্ষণ ধরে আমরা প্রথমে মোরাল কসমোলজি এবং লিগ্যাল পজিটিভিজম নিয়ে কিছু আলোচনা করেছি, এর পাশাপাশি সিটিজেনশিপ নিয়ে কিছু আলোচনা, এর আগে হচ্ছে আমরা স্টেটের যে অরিজিন বা স্টেট কোথা থেকে আসছে এটা নিয়ে আলোচনা করছি, এর আগে হচ্ছে আমরা প্যারাডাইম, ইসলামিক প্যারাডাইম আর হচ্ছে ওয়েস্টার্ন প্যারাডাইম নিয়ে হচ্ছে কথা বলছি, যে যেটার উপর ভিত্তি করে একটা সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থা তৈরি হয়। তারপর হচ্ছে হাল্লাকের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এগুলি নিয়ে কোনো আমাদের কথা আছে কিনা একটু যদি আমরা কথা বলি। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। না, হাল্লাকের এই পর্যন্ত কনসেপ্ট যতটুকু যতটুকু আমি পার্সোনালি শুনলাম, আমার কাছে ভালোই লেগেছে। হাল্লাকের মানে পাশাপাশি মন্তব্য করতে পারেন যে হাল্লাকের এইটা থেকে আমরা আসলে কি ইয়া করতে পারি, মানে কোন কাজে আসলে ব্যবহার করতে পারি, বা এখনকার আইডিয়ার সাথে আসলে আমাদের ইয়া কি, রিলেভেন্স কি, এগুলি নিয়ে হালকা কথা বলতে পারেন চাইলে। তারপর হচ্ছে আমরা অ্যানালাইসিস দিকে ঢুকবো, কারণ অ্যানালাইসিস দিকে ঢুকলে আবার মনে হবে যে হাল্লাক খারাপ। সো এই জন্য আর কি আমরা একটু প্রথমে যেহেতু ভালো লাগতেছে আমাদেরকে হাল্লাক, তো এই জায়গায় থাকতে চাচ্ছি আর কি কিছুক্ষণ। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যেভাবে কথা বলছেন জিনিসটা অনেকটা বুক রিভিউ এর মতো, তাই না? একটা বুক রিভিউ এর মতো হচ্ছে আর কি।
তো হ্যাঁ, এতক্ষণ ধরে এখনো আমরা পর্যন্ত বুক রিভিউ করছি, আমরা এতক্ষণ ধরে আমরা বুক রিভিউ করলাম, এখন হচ্ছে আমরা বুকের আলোচনা ঢুকবো যে হালাকের সমস্যা কি কি। রিভিউ রিভিউর উপরে ভিত্তি করে তো আসলে একটা পার্সনকে ইয়ে করাটা, তাকে জাজ করতে যাওয়া তো একটু কঠিন। বইটা পুরোপুরি না পড়লে আসলে ওনাকে জাজ করা যায় না। এখানে ওনার যে সমস্ত কথাগুলো, এগুলো তো মোটামুটি সার কথা নিয়ে আসছে। এখন বিস্তারিত নিজে পড়লে হয়তো বা এটা নিয়ে কথা বলা যেত। তবে আপনি আলোচনাটা কন্টিনিউ করেন, হ্যাঁ। আলোচনাটা ভালোই লাগতেছে, মাশাআল্লাহ। আলোচনাটা কন্টিনিউ করেন। যদি এখানে কোনো কিছু সাংঘর্ষিক কিছু মনে হয় কিংবা নিজের মতের সাথে মিলতেছে না, তখন ইনশাল্লাহ তুলে ধরবো না। আচ্ছা, ইনশাল্লাহ। না, আহ, এটা ঠিক যে বুক পড়ে হচ্ছে একজন লেখককে জাজ করা উচিত, বা আমরা আসলে চেষ্টা করছি যে আইডিয়া গুলি নিয়ে হচ্ছে ইয়া করতে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে অ্যানালিসিস দিকে চলে যাই। তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো শুনছি সেখানে আমাদের কাছে মনে হতে পারে যে হালাক তো খুব ভালো কাজই করতেছে না, এবং আসলে হালাক ভালো কাজ করতেছে। যে উনি যে আইডিয়াটা দিচ্ছেন যে আমাদের যে মডার্ন স্টেটটা, আসলে উনি মডার্ন স্টেটে অনেকগুলি সমস্যা তিনি তুলে ধরছেন, এবং ইসলামিক যে গভর্নেন্স বা ইসলামিক শাসন কি জন্য ভালো ছিল, তিনি এই জিনিসটাকেও ভালোভাবে তুলে ধরছেন। বাট তার কিছু সমস্যা হচ্ছে, তিনি খুব বাইনারি হিসেবে আলোচনা করছেন। বাইনারি হিসেবে আলোচনা বলতে আমি কি বোঝাচ্ছি, তিনি একভাবে দেখাচ্ছেন যে যে স্টেটের কনসেপ্ট বা নাগরিকত্বের কনসেপ্ট মুসলিমদের ভিতর ছিলই না, আবার মোরালিটি মডার্ন স্টেটের ভিতর ছিল না, এরকম ভাবে একদিন একদম বলা যায় কি সহজভাবে দুইটাকে আলাদা আলাদা করে ফেলতেছেন। বাট হিস্ট্রি কি এত সহজ ছিল, এটা নিয়ে হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো প্রথম যদি আমরা দেখি যে মডার্ন স্টেটের ভিতরে কিন্তু আপনার অনেক সময় যে ডিভাইন ল কিংবা কাস্টমারি ল, এইগুলি কিন্তু অনেক সময় ইয়া করে। যেমন আমরা যদি এখন দেখি মালয়েশিয়া উদাহরণ দেখি, মালয়েশিয়া কিন্তু আপনার অনেকটা যে সারিয়ার ফলে কিন্তু গভর্নমেন্ট চাইলে কিন্তু সব সিদ্ধান্ত নিতে পারে না। যদিও আপনি দিয়েছে যে গভর্নমেন্ট চাইলে বা কনস্টিটিউশন চাইলে সারিয়ার মানে ইয়া করতে পারে। সারিয়া আমি মালয়েশিয়ার অনেক খুব বেশি জানি না, হয়তো ভুলও হতে পারে। বাট আমরা যতটুকু জানি যে যদি কনস্টিটিউশনের বিপক্ষে যায় তাহলে হচ্ছে সারিয়া ল বাতিল হতে পারে। বাট এমনি সারিয়া লকে সোর্স হিসেবে নেওয়া যাবে, এটা হচ্ছে মালয়েশিয়ার যতটুকু আমি দুই লাইনে জানি, অতটুকু যাবো, ভুল হইতে পারে আমার কথার ভিতর। তো বাট তাও কি আমরা দেখতেছি কি মোরালিটির একটা জায়গা আছে, পুরোপুরি নাই। এর পাশাপাশি আমরা দেখতে পারতেছি যে এটা শুধু মুসলিম রাষ্ট্রেই না, ইউরোপিয়ান রাষ্ট্র ছিল যে লুইস দ্য 14 যাকে ধরা হয়, যখন থেকে এই জিনিসগুলো চালু হওয়া শুরু হয়, তখনও ধারণা করা হইতেছিল কি যে তখন করা হইতেছিল কি আচ্ছা, রাষ্ট্রের ক্ষমতা আছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে, বাট রাষ্ট্রের সার্বভৌমত্ব কে দিচ্ছে? রাষ্ট্রের সার্বভৌমত্ব দিচ্ছে হচ্ছে আল্লাহ। আল্লাহ বা হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে জিসাস বা ঈসা আলাইহিস সালাম। তো এই জিনিসটা বিশ্বাস করতো। তো তারা কি করতো, বিশ্বাস করতো আল্লাহ রাষ্ট্রকে সার্বভৌমত্ব দিচ্ছে, রাষ্ট্র 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 ক্ষমতায় যে আছে তাকে সার্বভৌমত্ব দিচ্ছে বা ক্ষমতা দিচ্ছে। তো এরকম একটা 3 স্টেপ একটা ইয়া করতো। আমরা কিভাবে করি, আল্লাহ সুলতান বা খলিফা কিংবা আমিরুল মুমিনকে ক্ষমতার অধিকার দিছে। এখন কি হয়, রাষ্ট্র আপনার পার্লামেন্ট কিংবা যা আছে, প্রাইম মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক, তাকে ক্ষমতা দিচ্ছে। বাট তখন কি মনে করা হতো, একদম ইনিশিয়াল স্টেজে তখন মনে করা হতো কি আল্লাহ রাষ্ট্রকে ক্ষমতা দিছে, মানে রাষ্ট্রকে অধিকার দিছে, রাষ্ট্র আপনাকে অধিকার দিছে, বা রাষ্ট্রনায়ককে অধিকার দিছে। তো এইটা তো একটা হাল্লাকে এতক্ষণ ধরে যা বলছে একদম এক্সেপশন হয়ে যেতেছে, বা একদম এই কেস নিয়ে তো হাল্লা কোনো আলোচনা করে নাই। সে দুইটাকে আলাদা আলাদা করে বলতেছে, সে বলছে হচ্ছে কি হয়তো আল্লাহ ক্ষমতা দিবে অথবা রাষ্ট্র ক্ষমতা দিবে। এখানে তো আমরা দেখতেছি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিচ্ছে, রাষ্ট্র আবার মানুষকে ক্ষমতা দিচ্ছে। এবং আই গেস এই জিনিসটা কিছুটা মাউদিদির আলোচনার সাথে হয়তো কিছুটা হবে যে আল্লাহ হচ্ছে কনস্টিটিউশন দিছে সারিয়া, দেন কিছুটা কিছুটা একদম না, অনেক বিপরীত আছে, বাট কিছুটা হয়তো আমরা মিল দেখতে পারি যে এই আলোচনার ক্ষেত্রে। এর পাশাপাশি তিনি হচ্ছে আমরা হাল্লাকেরই একটা সমস্যা দেখা দিতেছে যে হাল্লাক কি করছে, ওনার আরো তো অনেক বই ছিল, ওনার আরেকটা বইতে তিনি কি করছে কি আমরা তো জানি যে একটা সময় পর যে মুসলিম লিপিতে অনেক সমস্যা তৈরি হওয়া শুরু হয়, এবং এই সমস্যার ক্ষেত্রে একটা মৌলিক কারণ ছিল হচ্ছে কি মুসলিম লিপিতে ইস্তিহাদ বন্ধ হয়ে যাওয়া। ইস্তিহাদ বন্ধ হয়ে যাওয়ার পর কি হয়েছে, মুসলিমরা আসলে বিজ্ঞান প্রযুক্তিগত উন্নতি করতে পারেনি কেন, যেহেতু ইস্তিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। মুসলিমরা যে কোনো কিছুকে হারাম ফতোয়া দিত, যেহেতু হচ্ছে হালাল ফতোয়া দিতে ইস্তিহাদ করা লাগে। যেমন প্রিন্টিং প্রেসে হালাল হারাম ফতোয়া দিয়ে রাখছে, বিভিন্ন ধরনের মেডিসিন কিংবা সায়েন্টিফিক স্টাডি সম্পর্কে হারাম ফতোয়া দিয়ে রাখছে, এগুলি হয়তো আপনার বিস্তারিত দেখলে ইয়ে হবে। হাল্লাক যে জিনিসটা বলতে বলতে চাইছে যে এগুলি হচ্ছিল রাষ্ট্রের বিভিন্ন ধরনের মানে কি বলা যায়
ব্যবস্থাপনা বা এইসব জায়গায় সমস্যা হওয়ার কারণে মূলত হয়েছে। এটা যতটা না আলেমদের সমস্যা, তত তার থেকে বেশি রাষ্ট্রের সমস্যা হইতেছে। কথা হচ্ছে, হাল্লাক যেহেতু তার অন্য বইতে বলতেছে কি যে এই যে ইজতেহাদের বন্ধ হয়ে গেছে কি জন্য, এই যে আপনার বিভিন্ন ধরনের কলোনিয়াল চাপ হইতেছিল বা উপরিবেশিক চাপ সৃষ্টি হইতেছিল, রাষ্ট্রের দুর্বলতা, রাষ্ট্র ক্ষমতার দুর্বলতা, রাষ্ট্রপ্রধানের দুর্বলতা, রাষ্ট্রপ্রধান খারাপ হইতেছিল, মদখোর কিংবা এরকম খুবই খারাপ রাষ্ট্রপ্রধান আসতেছিল। তখন যেহেতু হাল্লাক অন্য বইতে এগুলি দেখাইতেছেন, এটা কি কিছুটা সাংঘর্ষিক না যে হাল্লাক এখন আলোচনা করতেছেন যে মুসলিম পুরো শাসন আমলেই আহ মুসলিমদের যেই আইনের যে ব্যবস্থাপনা ছিল, এটা একটা কিউমুলেটিভ বিষয় ছিল বা একটা সামষ্টিক বিষয় ছিল। আমরা তো দেখতেছি একটা সময় পর মুসলিমদের যে আইনের ব্যবস্থাপনা ছিল এটা খুবই দুর্বল হয়ে যাইতেছে, বা লিগাল সিস্টেম যেটা ছিল এটা খুবই দুর্বল হয়ে যাইতেছে। এবং এটা কি হইতেছে, এই দুর্বল হওয়ার মূল কারণ ছিল কি, যে রাষ্ট্রের যে অব্যবস্থাপনা বা রাষ্ট্রের ক্ষমতায় যারা ছিল, শাসক যারা ছিল, সেনা যারা ছিল, আমলা যারা ছিল, তাদের কারণে হইতেছিল। আলেম এটার মানে এটার প্রভাব আলেমদের উপরে পড়ছে, এবং পরবর্তীতে কি হইতেছে যে আইনি একটা সমস্যা তৈরি হয়েছে, এবং আইনি সমস্যা তৈরি হওয়ার ফলে কি হয়েছে, আপনার বাস্তবিক সমস্যা তৈরি হয়েছে। কেমনটা জিনিসটা আপনাকে দেখাই। ধরেন প্রিন্টিং প্রেস যদি তৈরি হতো তাহলে সমস্যা কি হতো। প্রথম সমস্যা ছিল যে বিদ্রোহ হওয়ার চান্স হইতো। প্রিন্টিং প্রেস তৈরি হওয়ার মানে হচ্ছে কি, আপনার আইডিয়া খুব তাড়াতাড়ি প্রকাশ, মানে পাবলিশ হইতেছিল, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তেছিল। এবং আইডিয়া যদি ছড়িয়ে পড়ে, আমরা এটা বুঝতে পারি, যদি আহ পড়ালেখা ছড়ায় পড়ে কিংবা আইডিয়া শেয়ার হয়, তখন রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকর কোন হিসেবে, যে এটা বিদ্রোহ তৈরির একটা সম্ভাবনা দেয়। তো হাল্লাক কিংবা অন্য আরো কিছু স্কলার্স আছে, হাল্লাক না, অন্য আরো কিছু স্কলার্স এটা বলতে চাইতেছেন যে রাষ্ট্র ভয় পেত যে বিদ্রোহ তৈরি হবে, এবং এটার জন্য তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিত, এবং আলেমদেরকে চাপ, যে ওলামায়ে সু যারা আছে তাদেরকে চাপ প্রয়োগ করে কি করতো, যে তারা যাতে প্রিন্টিং প্রেসটাকে ব্যান বা হারাম ফতোয়া দেয়। এবং যারা ওলামায়ে সু রয়েছে তারাও কি করছে, ইসলামিক লজিক নিয়ে আসছে, যে কোরআনকে যদি এখন প্রিন্টিং প্রেসে, মানে কম্পিউটারের মতো প্রিন্ট করে, একটা জাস্ট পৃষ্ঠার উপর ঠাস করে একটা ছাপ দিয়ে হচ্ছে প্রিন্ট করে দেয়, এটা কি আপনার কোরআনের অবমাননা হয় না? তারাও খুব সুন্দর মতো ইসলামিক সুগার কোটেড ব্যাখ্যা নিয়ে আসছে। এবং বাকি ওলামারাও তো ভাবতেছে, আচ্ছা এরা তো ঠিকই বলতেছে যে কোরআন কিভাবে একটা একটা পাথর উপর রেখে একটা জোরে একটা চাপ দেওয়া, এটা তো একটা অবমাননা বা ব্লাসফেমি টাইপের জিনিস, তার মানে প্রিন্টিং প্রেস হারাম। এবং যখন জিনিসটা হারামের ফতোয়া কায়েম হয়ে গেছে, তখন কি হয়েছে, মুসলিম সমাজে প্রিন্টিং প্রেস মানে তৈরি হয় নাই কিংবা প্রচলন ঘটে নাই। এবং যেহেতু প্রিন্টিং প্রেসের প্রচলন ঘটেনি, তখন কি হয়েছে, মুসলিম সমাজ আস্তে আস্তে আরো, এটা কি হইতেছে, আরো খারাপ হইতেছিল, অবনতি হইতেছিল, আরো প্রোগ্রেস বাধা হইতেছিল। এবং একটা পর কি হইতেছিল, এই যে প্রোগ্রেস বাধা হইতেছিল, এটার ফলাফল যে আবার রাষ্ট্রের উপর প্রভাব ফেলতেছিল, রাষ্ট্রের ইকোনমি দুর্বল হইতেছিল, রাষ্ট্রের ব্যবস্থাপনা দুর্বল হইতেছিল, এবং এই ব্যবস্থাপনা আবার মানে ওলামাদের উপর প্রভাব ফেলতেছিল। তো এটা একটা সাইকেল তৈরি হয়েছে, একটা শুরু করছে যেটা বারবার এটাকে নিয়ে আসতেছে। তো এনেকে এই জিনিসটাকে বলতেছে যে সে যে হাল্লাক যে বলতেছে যে ফুল ইসলামিক ব্যবস্থাটা একটা এত ভালো ছিল, পুরোটা একটা কিউমুলেটিভ ব্যবস্থা ছিল, তাহলে এই জিনিসটা ঘটলো কিভাবে? এবং এইটাই, এই জিনিসটা তো হাল্লাক অন্য একটা বইতে আলোচনা করছে, তার মানে কি হাল্লাকের কথা কি সাংঘর্ষিক না? তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে সমস্যা বইয়ের, স্ট্রং ইয়ার সমস্যা। এমনি হাল্লাক যা যা আলোচনা করছে এগুলি খুব স্ট্রং আর্গুমেন্ট, যে সে বলতেছিল কি একটা সামষ্টিক। আমরা দেখতেছি কি বিপদ যে ঘটছে, আহ, ক্ষতিটা ঘটছে, এটাও কিন্তু আহ, সামষ্টিক কারণে হয়েছে। আচ্ছা, ভাই আমি একটু ইন্টারাপ্ট করবো মাঝখানে। এখানে জি। আপনি যে সমস্যাটা তুলে ধরলেন আর কি, মানে হাল্লাকের কথা যেখানে সাংঘর্ষিক, আমি কন্ট্রাডিক্টরি পয়েন্ট আসলে ধরতে পারি নাই। আমার ছেলে একটু কাছে চলে আসছিল। আমি কথাটা আসলে ক্লিয়ার না, আপনি আরেকটা বার যদি কন্ট্রাডিকশনটা একটু তুলে ধরতেন আচ্ছা, একটু ভালো হতো আর কি। হাল্লাক বলতেছে যে এখানে হচ্ছে, মানে আমাদের যে লিগাল সিস্টেমটা এটা পুরোপুরি দাঁড়িয়ে আছে কি একটা সামষ্টিক ইয়াতে, এখানে কেউ কারো মানে লিগাল সিস্টেম পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমি চাইলে লিগাল সিস্টেম বা কোনো একটা ফতোয়া পরিবর্তন করতে পারবো না, কারণ আমার এখানে একটা ফতোয়া পরিবর্তন করা বা আইন পরিবর্তন করার ক্ষমতা খুবই কম। এটা আমার যেরকম ক্ষমতা, এটা রাষ্ট্রপ্রধানের সেরকম ক্ষমতা, এটা একটা আমলার সেরকম ক্ষমতা, এটা একটা সেনাপ্রধানের সেরকম ক্ষমতা। তাই চাইলে তা মনে করেন কি এই জিনিসটা একটা আন্দোলনের মতো, যে একজন চাইলে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না, বাট সবাই মিলে যখন চাবো তখন হচ্ছে এটা পরিবর্তন হবে। তো এটা হচ্ছে হাল্লাকের, যদি আমি একটা অ্যানালজি দিই, যে হাল্লাক মূলত এটা চাইতেছিল যে সবাই একটা সামষ্টিক মধ্যে হবে এমন একটা আইনি সিস্টেম তৈরি করছে যার উপর শাসকের কোনো মানে শাসক চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে না। এটা হচ্ছে হাল্লাকের একটা আর্গুমেন্ট ছিল। তো এটাকে উনি যে জিনিসটা বলতেছে, আচ্ছা হাল্লাক তো অন্য বইতে স্বীকার করছে যে ইস্তেহাতের দরজা বন্ধ হয়ে গেছে। তারপর বলতেছিল কি, যে এই যে
ইজতেহাদের দরজা বন্ধ হওয়ার ফলে যে ইসলামের যে ক্ষমতার ইসলামের যে আইনি প্রক্রিয়া যেটা ছিল এটা আলেমদের থেকে অনেকটা রাষ্ট্রের কাছে চলে গেছে কিংবা সুলতানদের কাছে চলে গেছে, এগুলি তিনি অন্য বইতে বলছে। তো এই যে তিনি যে জিনিসটা বলছে এবং এই যে হালাক যে বলছে যে ইজতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে, আলেমদের থেকে রাষ্ট্রের কাছে চলে গেছে বা ক্ষমতাসীনদের কাছে চলে গেছে, এটার কারণ হিসেবে তিনি দেখছে কি যে উপনিবেশবাদ, তার বা অথবা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স কিংবা কি, অথবা দেখা যাইতেছে কি যে মোরাল নৈতিক অবক্ষয়, এইসব কি তিনি দেখাইছেন অন্য বইতে বা অন্যান্য আলোচনায়। তো এখন এই আর্গুমেন্টটা হইতেছে যে এখানে যদি নৈতিক অবক্ষয় কিংবা উপনিবেশবাদ শুধুমাত্র শাসক শ্রেণীকে কারাপ্ট করা বা মানে শাসক শ্রেণীকে খারাপ করার ফলে এত বড় একটা চেঞ্জ করতে সক্ষম হয়, তাহলে কি এটা হাল্লাকের যে সামষ্টিক যে এই জিনিসটার কথা কথা বলছে এটার সাথে সাংঘর্ষিক না? যদি শাসক চাইলেই পরিবর্তন করতে পারতেন তাহলে তো হাল্লাকের কথা হইতেছে না, যে সে বলতেছে শাসক চাইলে পরিবর্তন করতে পারবেন না, কারণ সবার ক্ষমতা সেম। আমার যেটুকু অধিকার, আমার যেটুকু ক্ষমতা আছে আইনি প্রক্রিয়া পরিবর্তন করার, শাসকেরও সেটুকু ক্ষমতা আছে। বাট যদি এটা তো হইতো না যদি এই ঘটনাটা না হইতো। এটা হচ্ছে মূল আর্গুমেন্টটা। তা কি বুঝছেন নাকি একটু ক্লিয়ার করবো? ভাই, এই আর্গুমেন্টের বিষয়টা যে কি হচ্ছে, এই যে আপনি আর্গুমেন্টে যখন বর্ণনা করতেছেন আমি তখন গ্রুপ থেকেই বের হয়ে গেছিলাম, এই জুমের মধ্যে ছিলাম না। আচ্ছা, এই নেট ডাউন হয়ে গেছিল। না আমি আমি মূলত এখানে আপনাকে রিকোয়েস্ট করার পরে এই মাত্র আমি গ্রুপ থেকে না আপনার এই কোশ্চেনটা আমি শুনছি, আর্গুমেন্টের কিছুই শুনি নাই আসলে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তা আমি এই জিনিসটা রাখি, আমি পুরোটা শেষ করে দেন আবার আপনার কাছে এই জিনিসটা ইয়াতে চলে আসি, আসবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা। জি আচ্ছা। জি জি। অন্যগুলি আর্গুমেন্ট আছে, এগুলি আরো হচ্ছে, ওই আর্গুমেন্টটা ইনশাল্লাহ পর আরেকবার বলবো, বাট এইগুলি একটু আমরা করি। আচ্ছা, এখন আরো হচ্ছে তার আর্গুমেন্টের সমস্যাগুলি নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে যে কায়েম বাগচি, এটা সম্ভবত একটা তার্কিশ নাম, উচ্চারণ ভুল হইতে পারে আমার। তো ওনার কিছু হচ্ছে হাল্লাকের রিভিউ আছে, ওনার কথাবার্তা আছে আল্লাহর উপর। তো ওনার প্রথম, উনি হচ্ছে আবার তার্কিশ, তার্কিশ স্কলার আমার যতটুকু খেয়াল আছে, একটু চেক করে নিতে পারেন। তো ওনার যে প্রথম হালাকের সমস্যাটা তিনি দেখতেছেন বলতেছেন, তো উনি একজন তার্কিশ সবগতি, উনি প্রথম সমস্যা কি তুলে ধরছেন যে হাল্লাক কোনো ধরনের অটোমান প্রাইমারি সোর্স ইউজ করে নাই। তিনি যা বলছে সব হচ্ছে কি ইউজ করছে, হয়তো কোরআন হাদিস ইউজ করছে কিছু বইতে, আমি যদিও খুব একটা কোরআন হাদিসের মানে খুব একটা কোটেশন দেখি নাই, উনি নিজের থিওরিটিক্যাল আলোচনাই করছেন। খুব একটা নাই কোরআন হাদিসের আমি দেখিনি একটাও এই বইতে, অন্য বইতে হয়তো অন্য বইতে কিছু কিছু আছে। তো কোনো ধরনের অটোমান প্রাইমারি সোর্স ইউজ করে নাই। অটোমান যেসব আইনি সোর্স গুলি আছে কিংবা হচ্ছে আমাদের যেমন যদি ভারতীয় উপমহাদেশে কিছু কথা বলি, যদি ভুল না হয় ঠিক করে দেন, যে একটা হানাফি একটা বই আছে না কি জানি, ফতোয়া আলমগীর, এটা সম্ভবত হচ্ছে ইয়ার ছিল আওরঙ্গজেবের ফতুয়া কালেকশন। কোনো ভাই কি একটু করে সিউরিটি বলতে পারবেন যে এটা কি ফতোয়া আলমগীর কিনা, আওরঙ্গজেবের যে ইয়েটা ছিল? তো এরকম যেরকম লিপিবদ্ধ একটা আইন আইন ছিল বা এরকম কোনো কিছু হাল্লাক আনতে পারেন নাই। এটা হচ্ছে তার প্রথম যে জিনিসটা নিয়ে তিনি তুলে ধরছেন, যে হাল্লাক কোনো অটোমান প্রাইমারি কিছু নিয়ে আসেন নাই। এই হচ্ছে সেকেন্ড যে জিনিসটা বলতেছেন, যে তিনি আর্গুমেন্ট করতেছেন যে অটোমান সময়কালেই 1600 বা 1700 শতকের দিকে অটোম্যান অনেক ইসলামিক রাইটাররাই সিটিজেনশিপ নিয়ে কিংবা হচ্ছে আলোচনা করতেছেন বা এরকম ডিবেট হইতেছিল, যাদের এই যে ইব্রাহিম এই যে এরকম কিছু এরকম স্কলার্স, উনি সম্ভবত হচ্ছে ইব্রাহিম মুস মুতেফারিকে, যে যার কথা এখানে লেখা, ইনি সম্ভবত 1600 বা 1700 এরকম সময় জন্মগ্রহণ করছেন। ওনার আলোচনা আছে যে কনস্টিটিউশনালিস্ট ভার্সেস অ্যাবসোলিস্ট, বা যারা হচ্ছে আহ আহ, এটা কি 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 বলা যায়, এটা হচ্ছে যারা হচ্ছে আইনজীবীর আইনজীবীর হচ্ছে ক্ষমতা থাকবে আইন তৈরি করার, নাকি সুলতানের ক্ষমতা থাকবে আইন তৈরি করার, এই দুইটা নিয়ে হচ্ছে আপনার আলোচনা, এটা বড়সড় একটা আলোচনা হইতেছিল। তো এটা এটা নিয়ে তারা হচ্ছে কথা বলতেছিল যে এরকম ডিবেট ছিল, এরকম ডিবেট তো ছিল সিটিজেনশিপ নিয়ে কিংবা হচ্ছে কনস্টিটিউশন নিয়ে, এইসব আলোচনা ছিল, তাহলে আসছে কোদিক থেকে হাল্লা এরকম নিয়ে করছে। তারপর আরো একটা আছে যে এই যে দাউলা, সিটিজেনশিপ, দেভিয়েতে আলিয়া, এইসব আমরা শুনছি, দাবিয়াতে ইসলামিয়া, যে ইসলামিক স্টেট বা অটোম্যান সিটিজেনশিপ হয়তো পুরোপুরি এখনকার মতো ছিল না, বাট কিছু তো ছিল। তার এগুলি তো ছিল যে কিছু তো ছিল, কিছু তো ছিল। আপনার অটোম্যানদের সিটিজেনশিপ থাকলে আপনার অটোম্যানদের কিছু কিছু নাগরিকের যেসব সুযোগ সুবিধা ভোগ করতে হতো সেগুলি ভোগ করতে পারতেন। এর পাশাপাশি অন্য ইয়াও ছিল, যেমন আপনার অটোম্যান সিটিজেনশিপ হয়ে যদি আপনার বাদশার ভাই হইতেন, তাহলে কি আপনার যদি আপনার ভাই বাদশাহ দিত তার মানে কি আপনার আপনাকে হত্যা করা হইতো। এইগুলি তো ছিল, তো এগুলো যে তিনি নিয়ে আসছেন, যে সেখানেও তো কিছুটা হলেও স্টেট সিস্টেম ছিল, যে এরকমটা হাল্লাক বলতেছেন এত তো সাদা কালো ছিল না, গ্রে একটা এরিয়াও ছিল।
তো এইগুলো হচ্ছে তিনি বলতে চাইতেছেন, যদিও তিনি হাল্লাকের প্রশংসা করছেন যে তিনি যেভাবে ইসলামকে দেখাইছেন। তো এখানে হচ্ছে ইয়া, আচ্ছা, তো আমরা এতক্ষণ ধরে হাল্লাকের আলোচনা শুনছি, হাল্লাকের বিপরীত আলোচনা শুনছি। এখন আমাদের মূল ইয়া যে জিনিসটা ছিল, আচ্ছা, প্রথম প্রশ্ন, হাল্লাক যে এত জিনিস নিয়ে আলোচনা করছেন, উনি তো অনেক ইসলাম, মানে ইসলাম প্রেমী আমরা যতটুকু বুঝছি, কারণ ইসলামের পক্ষে কথাবার্তা বলছে, ভুল করলেও ইসলামের পক্ষে কথাবার্তা বলছে। বাট কথা হচ্ছে, হাল্লাকের ধর্ম কি? যারা হাল্লাকে চিনে না, আমি যদি হাল্লাকের নামটা বাদ দিয়ে এক্স ওয়াই জেড বলে সব আলোচনা লাগিয়ে দিতাম, সবাই ভাবতো কি হাল্লাক একজন মুসলিম। বাট কথা হচ্ছে হাল্লাক কোনো মুসলিম না, হাল্লাক একজন খ্রিস্টান। এবং আমি বলতেছি না খ্রিস্টান হওয়া মানে খারাপ, খ্রিস্টান হওয়া মানে সে সারিয়া পছন্দ করতে পারবে না। অবশ্যই খ্রিস্টান সে সারিয়া পছন্দ করতে পারবে, যেমন হাল্লাক। এর পাশাপাশি অনেক খ্রিস্টান আছে যারা বর্তমান মডার্নিটি বা স্টেট যেসব সিস্টেম আছে এগুলি থেকে সারিয়া পছন্দ করতো। এরকম অনেক স্কলার্স আছে। বাট আমাদের এখন সমস্যা কথা হচ্ছে যে, আমরা যে এরকম সারিয়ার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথাবার্তা বলতেছি, হাল্লাক কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথাবার্তা বলতেছে না, কারণ সে হচ্ছে খ্রিস্টান, সে অন্য একটা দৃষ্টিকোণ থেকে কথাবার্তা বলতেছে। এবং আমরা ওই হাল্লাক কি জন্য এইগুলি বলতেছে সেটা এখন খোঁজার চেষ্টা করব। অনেক স্কলার্স হাল্লাককে বলে কি যে হাল্লাকের আর্গুমেন্ট গুলো হচ্ছে পোস্ট মডার্নিজমের থেকে আসে। পোস্ট মডার্নিজম কি, এটা অনেক বড় একটা আলোচনা রাখে, বাট সহজ হিসেবে যদি বলি, পোস্ট মডার্নিজম হচ্ছে মডার্নিজমের যে বিপরীতে একটা মুভমেন্ট, যেটা ইয়া করে কি যে আমাদের যে মডার্ন এতগুলি যে ধারণাগুলি আছে এগুলির বিপরীতে। পোস্ট মডার্নিজম অনেক বড় একটা আলোচনা, বাট আমরা যতটুকু নিতে পারি যে তার অনেক আলোচনা পোস্ট মডার্ন আলোচনা, তার আলোচনা মুসলিম আলোচনা না, পোস্ট মডার্ন আলোচনা। তো এটাই হচ্ছে আমাদের যে হাল্লাক নিয়ে যতটুকু ইয়ে আছে, আমি যতটুকু নোট করে আছি যে ডিসকাশন করবো, এতটুকু হচ্ছে আমার বলা যায় যে ডিসকাশন শেষ। এখন আমরা কিছু জিনিস নিয়ে কথা বলতে পারি, যে এতক্ষণ দেওয়া তো আমরা হাল্লাকের আর্গুমেন্ট, তার সমস্যা, এর পাশাপাশি সে যে মুসলিম না, তার আর্গুমেন্টের যে বেস, তার যে একটা মোটিভেশন, এটা যে ইসলামিক মোটিভেশন না, এটা যে একটা পোস্ট মডার্ন মোটিভেশন বা অন্য একটা মোটিভেশন। ধরেন সে চাইতেছে একটা ভালো সভ্যতা, এবং ভালো সভ্যতা হিসেবে সে আহ ওয়েস্টার্ন থেকে ইসলামিক সভ্যতাকে ভালো মনে করে, এটাও একটা কারণ হতে পারে। তো এরকম যে মোটিভেশন, এটাকে আমরা তুলে ধরছি এই সবগুলো আলোচনার পাশা এখন আলোচনা শেষে তার আলোচনা কিভাবে হচ্ছে আমাদের মুসলিমরা দেখতেছে, অন্য মুসলিমরা দেখতেছে, এর পাশাপাশি আমরা কিভাবে দেখতেছি, এবং কি কি ধরনের সমস্যা হইতে পারে। এটা মূলত হচ্ছে ওপেন স্টেজ ফ্লোর, বা যে কোনো কি আলোচনা করতে পারেন, বা আমি আলোচনা করতে পারি, ওই হিসেবে রাখলাম যে কি কি সমস্যা তৈরি হইতে পারে এতক্ষণ আলোচনা পরে, যে অন্য কেউ চাইলে করতে পারে ইনশাল্লাহ। আমার মূল আলোচনা হচ্ছে শেষ এতক্ষণে। এগুলো হচ্ছে আমরা এখন দেখতে পারি যে হাল্লাকের এই আলোচনাগুলি এখন আমরা কোন কাদের ভিতর দেখতে পারি। যে আমরা তো দেখতেছি যে মোহাম্মদ ইশরাকও হাল্লাকের আলোচনা তুলে নিয়ে আসতেছে, আসিফ আদ্দানও হাল্লাকের আলোচনা তুলে নিয়ে আসতেছে। কেন মোহাম্মদ ইশরাকও কেন হাল্লাকে নিয়ে আসতেছে, আবার আসিফ আদ্দানও কিছু না হাল্লাকে নিয়ে আসতেছে? তো কেন, এই হচ্ছে একটা আমার একটা কোশ্চেন। তো আলামিন ভাই আছেন এবং অন্যরা আছেন, উত্তর দিয়ে বা আলোচনা করবেন, করেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের কোনো মন্তব্য নাই? আহ একটু ইয়া করলে ভালো হয়, মানে কোঅপারেটিভ হলে ভালো হয়, কারণ আমার হচ্ছে এই আলোচনাগুলি শেষ, এটা হচ্ছে আমরা এমনি ওপেন ডিসকাশনের জন্য রেখে দিয়েছিলাম এই তিনটা বিষয়। ভাইরা কি আমার এখন শুনতে পাচ্ছেন? জি জি ভাই, ভাই, শোনা আপনার যাচ্ছে। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের আলোচনাতে এই কোথাও কোনো ইয়া আছে যে, মানে এই জায়গায় হয়তো আর একটু আলোচনা হলে ভালো হতো, বা আহ, কোনো মন্তব্য কিংবা কোনো আর্গুমেন্ট? ওই যে আসিফ আদনান আর কার কথা জানি বললেন, ওনারা ওনারা হাল্লাক নিয়ে আলোচনা করে, মানে এটা কি আলোচনা করে তা আসলে জানি আচ্ছা, না। আচ্ছা, দুইটা আগে, প্রথমে আসিফ আদনান আর হচ্ছে মানে ওই যে ইশরাক, মোহাম্মদ ইশরাক, দুইজনের ডিফারেন্স বুঝি। আসিফ আদনান হচ্ছে একজন শরিয়াপন্থী, বা উনি চাচ্ছে শরিয়া চায়। অন্যদিকে
মোহাম্মদ ইশরাক হচ্ছে একজন সেকুলার। দুইজনই হাল্লাকের কথা নিয়ে আসেন। দুইজনের আর্গুমেন্ট দুই ধরনের। হাল্লাক স্পেসিফাই করে নাই শারিয়া কিংবা মুসলিম শাসনটা আসলে কিরকম ছিল। আমি শারিয়া তুলে নিয়ে আসছি, বাট হাল্লাক ওই রকম ভাবে স্পেসিফাই করে নাই এই বইতে। অন্য বইতে কিছু কিছু স্পেসিফাই করছে, বাট এই বইতে খুব একটা ওইভাবে করে নাই। তো যারা সেকুলার আছে, ইশরাক আছে, আবার আহমদ শাহ বিশ্বব্রত ছিল, ওনারা হাল্লাকের বইটাকে এইভাবে এই জন্য নিয়ে আসে যে তারা বলতে চায় যে মুসলিমদের যে শারিয়াটা ছিল এটা কোনো ডিভাইন শারিয়া ছিল না বা অপরিবর্তনশীল শারিয়া ছিল না। এটা মানুষ কিংবা কালচার কিংবা জনগণের সামষ্টিক একটা শারিয়া ছিল, যেটা আমরা এতক্ষণ ধরে হাল্লাকে আলোচনায় দেখছি। তারা বলতে চাইতেছে যে বাংলাদেশের বাঙালির শারিয়া আর আরবের শারিয়া সেম না, কারণ বাংলাদেশের বাঙালির সংস্কৃতি, ভাষা, তারপর হচ্ছে কালচার, এগুলি ভিন্ন। তা এই জন্য বাঙালির শারিয়াটা এরকম হইতে পারে, বা বাঙালির যে মুসলিম শাসন এটা সেকুলারও হইতে পারে কিংবা অন্যরকম হইতে পারে। এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। অন্যদিকে আসিফ আদনান কি বলতে চাইতেছে, আসিফ আদনান বলতে চাইতেছে যে আমাদের যে মুসলিম যে এটা এটা তো ক্লিয়ার হয়ে যেতেছে যে মডার্ন স্টেট আর ইসলামিক যে শাসন পুরোপুরি আলাদা। তো ইসলামিক শাসন যদি আমরা চাই চাই আমরা কখনো মডার্ন স্টেটের ভিতর দিয়ে পাবো না। এবং মডার্ন স্টেটের ভিতর দিয়ে পাবো না বলতে আমরা কখনো ন্যাশন স্টেট দিয়ে পাবো না, কিংবা এই যে কনস্টিটিউশন কিংবা গণতন্ত্র কিংবা ইলেকশন এইসব দিয়ে পাবো না। এগুলি করতে হলে আমাদের কি লাগবে? এগুলি করতে হলে আমাদের বিপ্লব লাগবে। এবং বিপ্লব করে আমাদের কি করা লাগবে? বিপ্লব করে মূলত হচ্ছে আমাদের জনগণ যাতে আবার হচ্ছে সেই সামষ্টিকবদ্ধ হবে একটা সারিয়া, যে কথাটা তিনি নিয়ে আসে এইভাবে নিয়ে আসতেছে। তো দেখেন, দুইজন দুই পথে চলে যেতেছেন, কিন্তু এক ওনাকেই ব্যবহার করতেছেন কিন্তু কিন্তু আর্গুমেন্টে। হাল্লাক কি এই কথা বলছে? এই কথা বলছে? কোনটা? হাল্লাক তো এগুলি বলবে না। হাল্লাক কেন বলবে? সে তো মুসলিম না, সে তো মুসলিম বিপ্লব চায় না, বা চাইলেও না, সে তাহলে বলবে না। তারটা, তাহলে তার বই রেফারেন্স কিভাবে হইলো? তার বই রেফারেন্স না এখানে। উনি তো হাল্লাক তো কি করতেছে, হাল্লাক শুধু আলাদা করছে। আল্লাহ বলতে চাইতেছেন কি যে বর্তমান স্টেট আর মুসলিমদের শাসন এক ছিল না, এতটুকুই। সে এটাকে অনেক যুক্তি দিয়ে প্রমাণ করছে যে মুসলিমদের শাসন আলাদা ছিল, বর্তমান স্টেট আলাদা। তো এই যে এই ও, তার স্টেটমেন্টটা মানে যেহেতু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই তার মানে স্টেটমেন্টের উপর মুসলিম ডিপেন্ড করছে যেহেতু সে। আলাদা ছিল, এর কারণে বর্তমানে আর এটা সম্ভব না, এটা? হ্যাঁ হ্যাঁ, এইটার উপর ভিত্তি করে আসিফ আদনান বলতে চাইতেছে কি যে আমাদের যেহেতু মডার্ন স্টেট মুসলিম না, আমাদের মুসলিম স্টেট নিয়ে আসা উচিত। অন্যদিকে ইশাক কি চাইতেছে? না, ইশাক তাহলে চাইতেছে যদি কথা এটা হয়, যদি হ্যাঁ কথা এটা হয়, তাহলে তো ওই যে যেমন একটা প্রশ্ন উঠে যে মুসলমানরা যদি আবার ইসলামী শাসন কায়েম করে, তাহলে কি আবার সেই আগের যুগে ফিরে যাবে কিনা, হ্যাঁ, এই যে মানে এই যে আধুনিক যুগে? হ্যাঁ, এই যে দেখেন, হুম। আমি কিন্তু এখানে সেকেন্ড একটা প্রশ্ন করে রেখেছিলাম। এই যে হোয়াট টাইপ অফ পলিটিক্যাল রুলার মুসলিম প্রেসেন্টলি অ্যাডপ্টিং, বা কোন ধরনের শাসন মুসলিমরা চায়। এটাও হাল্লাক বলে করছে বইতে, বাট সে উত্তর দেয় নাই। সে বলছে কি এটা আহ অন্য একটা বইয়ে হয়তো লেখা হবে, এবং বেস্ট যদি সে না লেখে, মানে এটা বলে দিচ্ছে সে যদি না লেখে অন্য কেউ যদি লেখে এটা সেটা ভালো, কারণ সে তো মুসলিম না, সে তো এই জিনিস লেখার রাইটস নেই তার। একজন মুসলিমের রাইটস আছে যে সে মুসলিম হিসেবে আমরা কোন ধরনের ক্ষমতা, কোন ধরনের শাসন চাই। বুঝছেন ভাই জিনিসটা? এই যে জি, আপনার এই এখন কোশ্চেনটা নর্মাল কিন্তু ভাবে আমরা যেটা জানি, নর্মাল ভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আধুনিক যে জাতিরাষ্ট্র, এটা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদের উপর প্রতিষ্ঠিত। জি আগের যেই আগের যেই রাজা বাদশা ছিল, আগের যে পদ্ধতি ছিল, সেটা ধর্মকে ভিত্তি ভিত্তি করেছিল, সেটা ইসলাম ধর্ম হোক অথবা অন্য কোনো ধর্ম হোক। জি বা একটা আ- উনি এখানে ধর্মকে মূলত মৌলিক মোরালিটি বা নৈতিকতা হিসেবে তুলে ধরছেন, হিসেবে ব্যাখ্যা গণ্য করছে, করছেন সে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে যদি আপনি আবার ধর্মের কথা বলতে চান, আবার ধর্ম বলেন আর মোরালিটি বলেন, সেই ক্ষেত্রে তো আধুনিক যে জাতি রাষ্ট্রের যে মূল যে ভিত্তি, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ।